দুটো ভাগে আজকের এই আড্ডাটা ভাগ করতে চাই। প্রথমত হচ্ছে অপবিশ্বাস হয়ে ওঠা, মানে মিডিয়ার অপবিশ্বাস, তার আগের অপবিশ্বাস। যতদূর জানি বগুড়ায় আপনার জন্ম, তো পরিবারের আত্মীয় বা দূরাত্মীয় এদের মধ্যে কি কেউ কি আছে মিডিয়াতে এর আগে কাজ করেছে? না, একদমই না, একদমই আমিই কাজ করছি। মানে বাট আমার মার অনেক ইচ্ছে ছিল, মানে আমার মার ইচ্ছে ছিল যে সে একটু ডান্স করবে, কিন্তু তাদের সময়গুলোতে আসলে এগুলো খুব প্রপারলি হয়ে উঠতো না, বিয়ে শাদী খুব দ্রুত দিয়ে দিত। তো সেই জায়গা থেকে আমার মার স্বপ্নটা আমার মধ্যে দিয়ে দেখেছেন। তা আমি বেসিক্যালি নাচ করতাম এবং আমার ইচ্ছেও ছিল নাচের স্কুলে বা নাচের টিচার হবার। সো ওই জায়গা থেকে অনেক বেশি ওয়ার্কশপ করাও হয়েছে। কিন্তু সিনেমায় আসার ব্যাপারটা হচ্ছে যে আমার বান্ধবীদের ফান থেকে। যে কোন ক্লাসে থাকা অবস্থা এটা ক্লাস 9 এ থাকতো। স্টোরিটা কি ছিল আমাকে যদি একটু বলতেন? মানে আমি স্টোরিটা জানতে চাই যে কিভাবে। স্টোরিটা একটু মজার, ফানি, আবার একটু মারধরও খেয়েছি, এই টাইপের স্টোরি ছিল। সেটা হচ্ছে যে আমি তো ডান্স করতাম আমরা কজন শিল্পগোষ্ঠীতে। প্রথম আমার নাচের ইয়েটা ছিল বুলবিল ললিতকলা একাডেমি। তারপর থেকে আমি আমরা কজনে আসি। আমরা কজনে আসার পর ওইখানে একটা জেলাভিত্তিক একটা ইয়ে হয়েছিল, নাচের কম্পিটিশন হয়েছিল। তো সেইখানে আমি বরাবরই ফার্স্ট হই। মানে একটা সময় এমন হয়ে গেছে, ও এখানে অপু আছে, ও ফার্স্ট, লাইক আমাকে নাচতেও হবে না। তো ওই জায়গা থেকে তখন হচ্ছে গিয়ে নৃত্য অঞ্চল, আমাদের বাংলাদেশে একটা অনেক, আমাদের ঢাকাতেই আছে অনেক বড় নৃত্য অঞ্চল, থেকে একটা সার্কুলেশন হয় যে নৃত্য অঞ্চলে যদি ফার্স্ট হতে পারে তারা অনায়াসে যেতে পারবে এবং ঢাকায় বড় বড় শোগুলো করতে পারবে। তো ওই যে বললাম বেসিক আমার ইচ্ছে ছিল আমি নৃত্যশিল্পী হব, তো নাচের প্রতি মনটা খুব বেশি ছিল। তো সেই জায়গা থেকে ক্লাস 9 এ আমি যখন একটা মানে জেলা পর্যায়ে একটা কম্পিটিশন হলো এবং আমি ফার্স্ট হলাম। তারপর এখানে আমাদের সিবি স্যার ছিলেন, দীপা ম্যাম ছিলেন, তারা আমাকে ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে আসার পর আমি এখানেও কম্পিটিশন করলাম। তখন আমি সেকেন্ড হলাম। তুষার নামে একটা ছেলে ছিল, সে ফার্স্ট হলো, এবং প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে ছিল, যে তুষার এখন কোরিওগ্রাফি করে অনেক বেশি, আর প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে ছিল, ও থার্ড হলো। আচ্ছা, এরপর থেকে ওখানে কিছু বিটিভিতে প্রোগ্রাম হয়েছে, শাপলাকুড়িতে হয়েছে। ওই কিছু ছবি আমার বান্ধবীরা দেখেছে, দেখে বলছে হ্যাঁ তোকে তো অনেক সুন্দর লাগতেছে। আমি তো সুন্দরী না, বেসিক্যালি মেয়েদের সুন্দর লাগলে নায়িকা, আর ছেলেদের সুন্দর লাগলে নায়ক। তো আমাকে বলতেছে যে তোকে তো অনেক সুন্দর লাগতেছে। আমি তাহলে কি করবি? তো এর মধ্যে লাক্স চ্যানেল আই ফটোগ্রাফির একটা এরকম দেখেছে ওরা পত্রিকায়, দেখে তখন আমাকে বলতেছে তোর তাহলে কিছু ছবি তুলি। আমি তোর মজাই লাগতেছে। আর আমি তো একটু সিনেমা বা নাচ গান এগুলোর প্রতি অনেক বেশি আগে থেকেই, আরও মা আমাকে অনেক বেশি পুট আপ করতেন, না করো আমি আছি, বাবাকে দেখবো, কাকাকে দেখবো। তো ওই জায়গা থেকে ওরা সবাই মিলে একটা লোকাল একটা স্টুডিওতে গিয়ে আমাকে ফটো উঠালো এবং পেপার কাটিং দিয়ে ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দিয়েছি, বাসায় কেউ জানে না। এরপর তো টপ 15 এর মধ্যে আসে। এখন জেলায় জেলায় যে যে এলাকার মেয়েরা তাদের বাড়িতে গিয়ে গিয়ে ছবি তুলবে। এইবার তো আমাকে অনেক পিটুনি খেতে হয়েছে বাবার হাতে। এটা কে দিলাম? বাবা বিশ্বাস করো আমি একদম এগুলো কিচ্ছু জানি না, ছবিটা কে তুলছে? আমি ওরা তো বলছে স্মৃতি হিসেবে রাখবে। আমি যেহেতু 9 এ পড়ি, এটা একটা স্মৃতি না, 10 এ পড়ার পর ওর নাকি বিয়ে হবে, ও নাকি কোথায় যাবে, এই নিয়ে তো বুঝছি মিথ্যা আর বলতে হবে না, এই করে আচ্ছা ঠিক আছে। মা আবার বুঝালো, কারণ মার তো এইটাকে অনেক বেশি সাপোর্ট করেছে। মা আচ্ছা ঠিক আছে। তারপরে টপ 15 এ আমার ফটোশ্যুট করা হলো। তারপর টপ 25 এ আসছি। টপ 25 এ আসবার টপ 10 এও চলে আসছি আমি। এটা হচ্ছে গিয়ে 2007 ছিল। তো টপ ইয়েতে চলে এসেছি। তখন অ্যাকচুয়ালি ক্লাস 9 এ ফটোশ্যুট করেছি। এটা আসলে আস্তে আস্তে অলমোস্ট আমি 10 এ উঠে গেছি। 6-7 মাসের এটা প্রিপারেশন থাকে, তো ক্লাস 10 এ উঠে গেছে। এরপরে হচ্ছে আমাকে যখন হচ্ছে গিয়ে টপ 10 এ আসলো, তখন আসলে টেকনিক্যালি আমি বলতে পারি এখন, আগে মানে অনেক আগে যখন আমার একটা ইন্টারভিউ হয়েছিল ফার্স্ট সিনেমা আসার পর, তখন বলেছি না মা তো শিখছিল তাই আমি চ্যানেলে আসতে পারিনি। বাট বেসিক্যালি টেকনিক্যালি মারা চায়নি, কারণ তাদের কিছু কিছু রুলস ছিল, তো মাও একটু শিখছিল, বাবা সব কিছু মিলে ম্যাচ করাতে পারেনি। পরে আমাকে ইন্ডিয়া যেতে হয়েছিল, আমি ফাইনাল রাউন্ডে এসে কিছু করতে পারিনি। ওকে, বাট এটা তো ফেল হিসেবে আমি বলবো না, বিকজ এটাই যদি আপনার চলচ্চিত্রে ঢোকার একটা মাধ্যম হয়ে থাকে। না, মাধ্যমও না। তারপরে যেটা হয়েছে এরপরে যেটা, ও আমার ছেলে একটা সিনেমা হবে যেটাতে আমাদের ইমপ্রেস ফিল্মের চ্যানেল আইডি, ওটাতে হচ্ছে নায়িকা ছিল আমাদের খুবই পছন্দের একটা বড় আপু, পপি আপু, আর ইলিয়াস কাঞ্চন ভাই ছিলেন ওনারা হিরো হিরোইন। তো ও আমার ছেলে, দ্যাট মিনস হচ্ছে টেস্ট টিউব বেবি নিয়ে একটা গল্প ছিল, যেটা আমাদের খুব পছন্দের একজন দাদু, সুভাষ দত্ত দাদু ওনার ছিলেন। এরপরে একটা
মুভি হয়েছিল আমজাদ আঙ্কেলের, আমার যাকে আমি বাবা ডাকতাম, আমজাদ আঙ্কেলের হচ্ছে গিয়ে কাল সকালে একটা মুভি। সেটা খুবই ছোট্ট একটি ক্যারেক্টার, মানে যাকে বলে ক্যারেক্টার আর্টিস্ট আর কি। এখন তো আমাকে নায়িকা হওয়ার পর বলে হ্যাঁ ওটা তো গেস্ট অ্যাপিয়ারেন্স, আমি নো ওটা ক্যারেক্টার আর্টিস্ট আমি করেছি। তো ওইখানে শাবনুরের উপর একটা বান্ধবীর ক্যারেক্টার ছিল। তো ওই যে ফটোশ্যুটের সিনেমা ছবিগুলো তো আমার কাছে ছিল তখন। এটাই হচ্ছে আমাদের বগুড়ার একজন নাটক করতেন মিনু মামা, এখন কিন্তু নাটকে অনেক বেশ ভালো বয়স্ক মানুষ। তো মিনু মামা বলছে আচ্ছা ঠিক আছে তোর, মানে মাও বলতো অনেক সময় দেখা হতো ভাই দেখেন না ওর 2-1টা ছবি, ওর বাবাকে খালি বলবেন না আমি দেখবো। তো তখন মা বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই কয়েকটা ছবি দেওয়া হয়েছিল, তো এই দুটো ছবিতে আমাকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তারা ইয়ে করেছেন। আচ্ছা ঠিক আছে তো ভালো, দেখি কি করে। এরপর আমি কাল সকালেও কাজ করি, শাবনুরাপুর বান্ধবীর ক্যারেক্টার। ও আমার ছেলেতেও আপুর মানে পপি আপুর যে টেস্ট টিউব বেবিটা হয় আর কি, ছেলে হয়, সেটাতেও আমি কাজ করি তার হিরোইন হিসেবে, অর্থাৎ ওই যে টেস্ট টিউব বেবিটার হিরোইন হিসেবে কাজ করি। করে শেষ। তারপরে তো কত সালের দিকে এটা 2007। হ্যাঁ, তখন আমার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, অলরেডি সবকিছু অফ। পরীক্ষার পর 3 মাস যে একটা ব্রেক টাইম থাকে, তখন তো সবাই বসে আছে, হঠাৎ করে আমাদের ফোনে এক ফোন আসছে এফআই মানিক পরিচালক, বিখ্যাত পরিচালক। তো উনি হচ্ছে কি ফোন করেছেন, ফোন করে বলতেছে আমাদের বাসায় তখন একটাই ফোন যেটা মার কাছে থাকতো। তো ফোনে আসছে যে এরকম অপু বিশ্বাস। তো মা বলছে হ্যাঁ, বলছে যে তাহলে আমরা তো একটা মুভি করতে চাচ্ছি কোটি টাকার কাবিন, ছবিটাতে আমরা ওকে চাচ্ছি কারণ ওর মধ্যে একটা ইন্ডিয়ান ইনোসেন্ট ভাব আছে, আমাদের এইরকমই মেয়ে একটা দরকার এই ক্যারেক্টার। ইন্ডিয়ান ইনোসেন্ট ভাব না, ইন্ডিয়ান ইনোসেন্ট আমাকে প্রথমে মানে বাংলাদেশে ওরকম ফিল হতো না, তো ইন্ডিয়ানই ফিল করতো। আমার কোটি টাকার কাবিনের লুকসটা ফিল করেছে অনেকে, যে ভারত থেকে কোনো নায়িকা আসছে কিনা। তো ওই জায়গা থেকে বলেছে যে ঠিক আছে। তো মার তো মানে খুব খুশি সিনেমা। তারপরে মা যখন শুনেছে যে আর্টিস্ট কে, তো বলেছে যে ফারুক ভাই আছে, তারপরে রাজ্জাক আঙ্কেল আছে। রাজ্জাক আঙ্কেল শুনে মার তো 3 দিন ঘুম হয় না, বিকজ মার এটা স্বপ্নের নায়ক। মা বলতেছে আমি তোকে নাচ পরে বানাবো, আগে নায়ককে দেখে আসি, কাছে থেকে একটা নায়ককে দেখবো। বিকজ রাজ্জাক আঙ্কেল আমার মার কাছে একটা ড্রিম নায়ক ছিল। শুধু আপনার মার কাছে না, বাংলাদেশের ওই জেনারেশনের অনেক ভদ্রমহিলার কাছে তিনি ড্রিম। তো ওই জায়গা থেকে মা বলছে সিনেমার দরকার নেই। ওটা তো আমরা বুঝতাম না যে সিনেমা ফুল করতে হয়। মা বলতে একদিন শুটিং কোনো রকম করে দেখে আমরা চলে আসবো। মানে আমরা যে ডান্স করতে যেতাম একদিনের জন্য, পরে বগুড়া চলে আসতাম, মার ধারণা যে সিনেমা এইভাবেই হয়। তো ওই জায়গা থেকে মা ডান বলেছে। তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোকে একটু ফটোশ্যুট করতে হবে, তারপরে ও অ্যাক্টিং কেমন জানে, একটু আপনারা তাহলে ঢাকায় আসেন। তো মা খুব ম্যানেজ করছে, আমার কাকাকে ম্যানেজ করে 2 জন মিলে আমাকে নিয়ে আসছে। নিয়ে এসে এফডিসিতে তখন আমার যে হিরো ছিল ওই সিনেমার, সে শুটিং করছিল, তার সাথে আমাকে মিট করাই দিয়েছে, সব কিছু করে দিয়ে। আমাদের যখন প্রডিউসারের নাম শুনেছে মা কয় না 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 উনি অনেক খারাপ রোল করে, আমি তো ওকে দিয়ে কাজ করাবো না। কোন প্রডিউসার? আমার খুবই পছন্দের বড় ভাই, যে না থাকলে আমি সিনেমায় আজকে অপু বিশ্বাস হতেই পারতাম না। আসলে আমরা তো ক্যারেক্টার দেখে কথা বলেছি, বাট বাস্তবতা তো দেখিনি। বাস্তবে সে একজন বাবা সমতুল্য মানুষ, দীপজল ভাই। ও আচ্ছা। না এটা সত্য, কারণ আমি মিশা ভাইকে নিয়েও বাংলাদেশের অধিকাংশ মানুষই যেটা জানে, ওনাকে যদি বাস্তবে কাছাকাছি দেখা যায় পুরোটাই উল্টো, একদম উল্টো। মিশা ভাই তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিকজ আমি এবং আরেকটা হিরো এবং আমি মিশা ভাই আমরা 3 জন তো এমন হয়ে গেছিলাম যে 3 জন আমরা সেট হয়ে গেছিলাম, মানে একজনের শিডিউল নিলে বাকি 2 জনের শিডিউল নেওয়া হয়ে গেছে, একটা সময় গেছিল আমাদের। তো আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে যাই। তারপরে কি হলো? তো এরপরে যেটা হয়েছে, মা তো কাজ করবেন না, না এই সেই ঢাকা গেছি আমরা, তারপরে মা দেখা করবেন না, উনি তো কি সব বলে, ভয়ঙ্কর বিষয়গুলো আমাদের দরকার নাই। পরে যাই হোক অনেকভাবে বোঝানো হলো, গিয়ার পরে যখন আমরা কথা বললাম তখন তো দেখলাম যে আকাশ আর পাতাল, সবকিছু মিলে তখন ফাইনাল হলো, আমি কোটি টাকার কাবিনটা করলাম। ওকে, সো আপনার ফুল মানে অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে যদি বলি, নায়িকা হিসেবে যদি বলি, তাহলে এটা কোটি টাকার কাবিন। শর্টকাট এক্সপিরিয়েন্সটা একটু জানি, যে ওই সময় ফার্স্ট ছবি এবং এটা সুপার হিট ছবি, আমরা যত জানি পরবর্তীতে অনেক হিট হয়েছিল। কেমন লাগলো? নতুন একটা ফিল্ড, আগে থেকে কিছু টুকটাক অভিজ্ঞতা ছিল? না, সিনেমার কোনো অভিজ্ঞতা ছিল না, বাট ক্যামেরার সাথে আমার অভিজ্ঞতা ছিল। বিকজ আমি অনেকে আছে যে অনেক নতুন আর্টিস্ট, এখন তো আমাদের সাথে অনেকেই কাজ করা হয় নতুনভাবে, ক্যামেরাকে ভয় পায়। ক্যামেরা চালু দিলে মানে
জাস্ট ক্যামেরা অফ থাকলে আমাদেরকে যে মনিটর বলা হয় অর্থাৎ একটু রিহার্সাল, সেটা খুব পারফেক্ট দিচ্ছে। বাট যখনই ক্যামেরা অ্যাকশন বলছে তখনই জিনিসটা একদম রিভার্স হয়ে যাচ্ছে, যেটা আমার কখনো ভয় কাজ করেনি। আমার কাছে মনে হয়েছে ক্যামেরা আমার সবচেয়ে বড় বন্ধু, বিকজ আমি অলওয়েজ ফোকাসটা পছন্দ করতাম। আমার যখন নাচ হতো আমি ক্যামেরা না দেখলে মানে ভালো নাচতে পারতাম না, আমারটা উল্টা ছিল, ক্যামেরা চলছে না, না এই নাচের কোনো গুরুত্বই নেই এরকম মনে হতো। তো ওই জায়গা থেকে ক্যামেরা আমি ভয় পাইনি, বাট ওখানে যারা যারা আর্টিস্টরা ছিলেন তারা মোস্ট পপুলার অ্যান্ড সিনিয়র, এটা একটু আমার কাছে অনেক শাই ফিল হয়েছিল। এবং আমি যেহেতু রোম্যান্টিক হিরোইন ছিলাম, অনেক জায়গায় হতো যে ডায়ালগ বা তাদের সাথে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস হয়তো বা জড়িয়ে ধরা, এমব্রেস করা বা কাছে দেখা বা চোখে চোখে তাকানো, এই জিনিসগুলো না একটু লজ্জাবোধ থেকে না শাই ফিল করতাম এবং প্রপার হতো না। আচ্ছা, তো ওভারকাম হয়ে গেল, মানে খুব অল্প সময় নিজেকে ওভারকাম করে ওই জায়গাটা নিয়ে যাওয়া? বিকজ আমি যেহেতু নাচের মেয়ে ছিলাম আর আমি আমার সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছিল আমি ডান্সের সাথে যে নৃত্য কলা, অর্থাৎ প্রত্যেকটা নাচের সাথে একটা অ্যাক্টিং কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। যেমন আমি কয়েকটা নৃত্য কলা করেছিলাম, সেটা হচ্ছে যে লাইলি মজনু, যেমন ওইটা নাচের স্টার্টিং থেকে এন্ড অবধি আপনি যদি নাচটাই দেখেন আপনি একটা স্টোরি বলতে পারবেন, আচ্ছা এটা ছিল এই কাহিনী এই কাহিনী। তারপরে আমি নাগ পূর্ণিমা করেছিলাম, নাগ পূর্ণিমাতে যদি আপনি এ টু জেড ডান্স দেখেন স্টেজে, আপনি বলতে পারবেন ও আচ্ছা এটা একটা স্টোরি, এটা ছোটবেলা, এটা মিডিল, এটা হয়তো বা বড় হবার পর। তো এটার কারণে না ওই অ্যাক্টিংটা খুব দ্রুত ধরতে পারতাম, বাট শাইনেসটা হতো আমার সাথে যারা আর্টিস্ট কাজ করছে তারা সবাই অপরিচিত। তখন আপনি বগুড়াতে থাকছেন, ঢাকায় এসে কাজ করছেন, তো কি যাওয়া আসার মধ্যে ছিলেন নাকি এখানে সেটেল হলেন? না, প্রথমে কোটি টাকার কাবিন, তারপরে তো ওই সেম প্রোডাকশনে আমি আরো 4টা মুভি করেছি, পিতারাসন, চাচু, দাদিমা। তো এই সিনেমাগুলো যখন করেছিলাম 2-3টে অবধি যাতায়াত করেছি। এখানে একটু পজ দিই, মানে কোটি টাকার কাবিনটা কি আপনার সিনেমা হলে আসার পরে বাকিগুলো করা হলো নাকি অ্যাট এ টাইম বাকি তিনটার কাজও ধরলেন? আগে হচ্ছে সিনেমা হলে এসছে, আসার পর যখন গুড ফিডব্যাক পেয়েছে, রাইট, আমি এটা একটু জানতে চাই, কারণ আপনার ফ্যামিলি থেকে দিতে চাচ্ছিল না আপনাকে, শুধু আপনার মা চাচ্ছিল ঠিক আছে যাও দেখো মজা করো। না, মার তো কথা আঙ্কেলকে দেখবে, রাজ্জাক আঙ্কেলকে, এবং একদিন শুটিং করে পরের দিন চলে আসবে। বাট সিনেমার জন্য যে 1 মান্থ কাজ করতে হয় এটা তো আইডিয়া নাই। ফ্যামিলির অবস্থা কি দাঁড়ালো আপনার ভাই বোন বা আদার্স? এরপরে যখন আমি সিনেমা করলাম এবং আমার শিডিউলের নিয়ে কথা হলো, এটা নিয়ে মার সাথে বাবার এমন আছে 10 দিন কোনো কথা হয়নি, পরে আলটিমেটলি তো প্রত্যেকটা মানুষকে মানতেই হয়। তো পরে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আপনি নিজে থেকে চাচ্ছিলেন যে না ঠিক আছে? আমি মজা পাচ্ছিলাম। আমি ফার্স্টে 1 সপ্তাহের মতো খুব শাই ছিল, পরে খুব মজা পেয়েছি। রাইট, না আমি কেন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলছি যে অনেক মেয়েরাই আসতে চায়, কাজ করতে চায়, কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট করে না। এটা বাংলাদেশের চলচ্চিত্রের একটা খুব নাজুক অবস্থার ওই সময়টার কারণে বা একটা নেগেটিভ সেন্স থেকে অনেক সময়। ওটাই তো বলছি, 2007-এ যেটা হতো অস্ট্রেলিয়ান সিনেমা হতো, তো প্রত্যেকটা বাবা মা তার মেয়েকে ভালোভাবেই দিতে চায়। তো যেটা ধারণাটা অনেক বাবা মার আছে, কিন্তু আজকাল অনেক স্মার্ট হয়ে গেছে, কারণ আজকাল সিনেমা হচ্ছে, ভালো পরিবেশ তৈরি হয়েছে, ভালো কিছু হচ্ছে, সো প্রত্যেকটা মানুষই তার ভালোটা প্রেজেন্ট করতে চায়। এখন আর ওই মানে ওই চিন্তাধারাটার কারো মাথায়। প্রথম ছবির সম্মানী কত ছিল? কোটি টাকার কাবিনে কোটি টাকা, 75,000 টাকা। 2007 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় একটা মেয়ে, 1 মাস এসএসসি পরীক্ষা দেয় একটা মেয়ে, 1 মাস কাজ করে 75,000 টাকা পেয়েছে। It's a huge amount of money. না, সাথে আমার ড্রেস ছিল, তারপরে আমার আরো খুশি লেগেছিল অনেক বেশি, ভাইয়া আমাদের সাথে কমিউনিকেশনের জন্য ভাইয়া আমাকে একটা নোকিয়া সেট গিফট করেছিল কালো কালারের, সেটা তো আমি দেখতাম আর রেখে দিতাম, ইউজ করতাম না। তারপরে আরো মজার ব্যাপার ছিল আমার লিপস্টিক ছিল, তারপর অনেক বেশি ক্রিম হাবি জাবি সবকিছু মিলে দিয়েছিল। তো এইটার খুশি রাখাতে আমার 75,000 টাকা গায়ে লাগেনি। ওকে, সো অপু একটা ব্যক্তিগত বিষয় আমরা যেটা জানলাম, অপু অনেক সাজতে পছন্দ করে। এখানে একটা বিষয় কিন্তু বলে রাখি, অপু আজকে ক্যামেরায় যেভাবে ফেস হয়েছে, আমি জানি না এভাবে সে কখনো ফেস হয় কিনা, এটা ওনার ন্যাচারাল লুক, রাইট? এটা ওনার ন্যাচারাল লুক, এবং উনি আসলে চিন্তা করেন নাই যে আমরা ভিডিও করব। রেডিওতে উনি আসছে, আসলে ঠিক বলেছেন, তো রেডিওতে উনি আসছে ওনার স্টোরি বলার জন্য, কিন্তু আলটিমেটলি উনি ক্যামেরা দেখার পরে উনি এখন প্রিপারেশনের সময়ও নাই, সো এটা ন্যাচারাল লুক এবং এটা এক্সেপশনাল লুক। ভাইয়া ঠিক বলেছেন। ওকে, সো আমরা ধারাবাহিকভাবে একটু সামনের দিকে যাই। বাই দ্য ওয়ে, আপনার বিপরীতে অভিনয় করেছিল কে ওই সময় কোটি টাকার কাবিনে? শাকিব খান। আচ্ছা, ফার্স্টই হচ্ছে শাকিব খানকে পাওয়া। শাকিব খান বাংলাদেশের মেগা স্টার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং উনি নিজেকে যে জায়গাটায় নিয়ে গেছেন সেখানে আলটিমেটলি এটা লাখও লাগে। এখানে মাঝখানে একটা কথা বলি, 2007 এটা ছিল কিনা? এটা নেই 2007 এসে যেটা হয়েছিল,
হিরো নিয়ে তো আমাদের বাড়িতে পুরো একদম দহরম মহরম, মার সাথে পাপার। আমি Okay. ছোটবেলা থেকে মানে বড় হয়েছি এটা দেখিনি, কারণ তারা অনেক বেশি পছন্দ করতেন আমাদের রিয়াজ ভাইকে। Okay. সে অনেক বেশি ক্যারেক্টার সিনেমা করতেন, কিন্তু একটা সময় তো সাকিব ওই ধরনের সিনেমাগুলো করতেন না। তো ওইটা নিয়ে বাড়িতে মা বলে কি হ্যাঁ ওই সিনগুলোই আসবে, ওই রকম হিরোর সাথে কাজ করাচ্ছ তুমি, ওই সিনগুলো করতে হবে, ওইরকম গান করতে হবে, ওইরকম ড্রেস পরতে হবে। অ্যাকচুয়ালি সিনেমা সম্বন্ধে তো আমাদের ফ্যামিলি কারো আইডিয়া নাই, যেটা সত্যি কথা। আমি বললাম না যে একদিনের দেখা করতে আসছে মা, রাজ্জাক আঙ্কেলকে দেখবে, পরের দিন বগুড়া চলে যাবে। তো ওই জায়গা থেকে মানে এইভাবেই বাবা মাকে বলছে হ্যাঁ নিয়ে যাও, ওই যে যে নায়ক, সে নায়ক যে নায়িকাদের সাথে কাজ করে, যেরকম ড্রেস আপ তোমার মেয়ে ওইটা পরবে, যাও নিয়ে যাও। ওই হিরোটা হলে তাও মানতাম, সুন্দর গান গাবে, দৌড়াদৌড়ি করবে। তো এইটা নিয়ে আমাদের বাসায় একটু অনেক বেশি কনফিউশন ছিল, বাট আলটিমেটলি ডেফিনেট যেটা দেখলাম কাজ করতে গিয়ে সে অনেক বেশি হেল্পফুল, কারণ ওই সময় আমি নতুন ছিলাম, অ্যাক্টিংয়ের ওইভাবে বুঝতে পারতাম না, যে শাইনেসটা ছিল সেটা অনেক বেশি হেল্পফুল করেছে। স্টোরিটা একটু যদি জানতে চাই, মানে প্রথম পরিচয়ে কি ধরনের কথাবার্তা হলো? আসলে নর্মাল, মানে সাকিব তো তখন অলরেডি পপুলার, এস্টাবলিশড একটা নায়ক। স্ট্যাবলিশড নায়ক, নট পপুলার। আচ্ছা। স্ট্যাবলিশে, কারণ পপুলারিটি যদি বলতে চাই, আমার মনে আছে যে আমি যখন তার সাথে অনেক সিনেমা করলাম, তো ডেফিনেটলি আমি একজন কো আর্টিস্ট। তো আমার জায়গা থেকে হয়তো বা কো আর্টিস্টের মধ্যে যে একটা কমিউনিকেশন থাকে, একটা বেটার কোনো অপশন হলে সেটা আর একটা কো আর্টিস্টকে বলা, বা যে আমি ভালো করেছি। তো এইরকম একটা মুভিতে সে ফার্স্ট রেমুনেশন পেয়েছিল মাত্র 7 লাখ টাকা, সেটা হচ্ছে কি আমার প্রাণের স্বামী। তো সেটা আমার কাছে এত বেশি উদ্গ্রীব, এত বেশি খুশি নিয়ে আমাকে প্রেজেন্টেশনটা দিয়েছিল। তো বুঝতেই পাচ্ছেন ওই রকম পপুলারিটি তার ভিতরে ছিল না রাইট নাও যেরকম পপুলার রাইট নাও, যে পপুলারিটিটা। বাট হ্যাঁ, সে একজন হিরো ছিল। বাট আপনার কাছে তো শাকিব খান তো শাকিব খানই, কজ শাকিব খান তখন বলা যেতে পারে নিজের একটা জায়গা করে নিয়েছে, বাট আপনার কেবল ডেবিউ ফিল্ম বলা হ্যাঁ চলে। হ্যাঁ, ক্যামেরা না, মানে ক্যামেরা আমার সাথে বন্ধুত্বপূর্ণ ছিল, আমার কাছে মনে হয়নি ওটা নতুন কিছু, বা তার সামনে আমি কি করব, এইটা আমার অনেক বেশি লাইফ লেগেছিল। সো প্রথম ছবির শাকিব খানের সাথে ওইরকম কোনো মেমোরি নাই বলা চলে? প্রেমের তো একটা মেমোরি, ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার উইল নট মাইন্ড। ওইখানে অ্যাকচুয়ালি পরিচয়টা হয়েছে, এবং তার বেশি আতিথেয়তা বলতে পারেন, আতিথেয়তা দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি সেই লক্ষ্যে যে একটা নতুন আর্টিস্টকে দেখলে মানুষের যে ব্যাপারটা থাকে, যে না সে কাজ করুক বা তাকে হেল্প করা, এইটা তার বিষয়ে ছিল। আর সেই জায়গা থেকে আমরা তো একদম স্কুল থেকে আসা একটা মেয়ে, একদম গার্লস স্কুল, আর আমাদের ফ্যামিলি একটু কনজারভেটিভ, তো ওই জায়গা থেকে আমার কাছে এটা টোটালি নতুন ছিল। তখনই একটা ভালো লাগা তৈরি হয় কি এখান থেকে আপনাকে সিনেমার বাইরের একটা মানুষের জায়গাটা আবার একটু যদি একটু নেই, ওই সময়টাতে কি লাইক নিজের জায়গা থেকে কোনো ছেলের সাথে সম্পর্ক না, আমার না সত্যি কথা বলতে গেলে কি স্কুল লাইফে মানুষ অনেক প্রেম হয়, কষ্ট পায়, এবং আমার অনেক ফ্রেন্ডস ছিল যারা ক্লাস 9-এ বের হয়ে গিয়ে বিয়ে করছে, বাড়িতে আমাদের বাসা খুঁজতে আসছে, পরে হয়তো 1 মাস 1.5 মাস পর বের হয়েছে। সত্যি কথা বলতে গেলে কি আমার মানে বগুড়ায় থাকতাম, গার্লস স্কুলে পড়তাম, আমাদের অপোজিটে বয়েজ স্কুল ছিল, তো ওই জায়গা থেকে আমাদের বান্ধবীরা অনেক টিলিং দিত, আমি পিয়ন হিসেবে কাজ করতাম, কারণ আমার ভালো লাগতো না, আমার খালি মনে হতো কি এই ছেলেটা চুল সুন্দর না, ওই ছেলেটা মুখ সুন্দর না, ওর যদি গায়ে গন্ধ হয়, ওর যদি মুখে গন্ধ হয়, এগুলো না বাজে বাজে চিন্তা মাথায় আসতো, তো ভালো লাগতো না। আমার হতে হবে সুন্দর, স্মার্ট, প্রেজেন্টেবল কেউ, তাহলে ঠিক আছে। সো ইউ চুজ শাকিব খান ফর দ্যাট। আসলে কিছুটা কেয়ারিংও বলতে পারেন, কারণ আমি যখন নতুন অবস্থায় অনেক অ্যাক্টিং পাচ্ছি না, তখন সে অ্যাক্টিং না পারার কারণে হয়তো আমাকে একজন কোয়ার্টার্স হেল্প করে দিয়েছে, তখন তো ভালো লাগার বিষয়টা কাজ করে গেছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এখন তো বুঝতেছি যে আর একটা আর্টিস্ট না পারলে তাকে শেখাতে হয়, নাহলে আমারটা তো প্রপার হবে না। কিন্তু আমার কাছে তখন মনে হয়েছিল ও মাই গড, আমাকে শিখিয়ে দিচ্ছে। তো থিঙ্কিং তো দুই জিনিস। তো এখন যেটা হয়েছে দেখেন ভাইয়া, এখন আমরা যেটা জানি, একটা স্ক্রিনে ধরেন একটা ফেস আমি আছি, একটা ফেস আমার কো আর্টিস্ট আছে, আমি ধুমায় অ্যাক্টিং করলাম পজিটিভলি, বাট সে একদম খুব লুজ অ্যাক্টিং করলো, দ্যাট মিনস স্ক্রিনে কিন্তু আমাকে অনেক বাজে লাগবে। তো আমার বেটারমেন্টের জন্য আমার যে কো আর্টিস্ট থাকবে তাকে দরকার পড়লে আমি ওয়েট করব, আদারওয়াইজ আমি তাকে শিখিয়ে দিব যে তুমি বেটার করো, কারণ আমরা স্কিন শেয়ার করছি। তো ওই সময় তো মনে হয় যে স্কিন শেয়ার না, আল্লাহ আমারই এত বুঝাই দিচ্ছে, আমার জন্য ওয়েট করছে, আচ্ছা আমি না পারলে আবার দেখাই দিচ্ছে। আসলে এই কিছুটা রিয়েলাইজেশন ফিল হয়েছিল। এই জিনিসটা আসলে যতদূর আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা বাইরে থাকি,
যে এটা তো আসলে কনসার্ন থাকা উচিত পরিচালকের। এখানে আসলে আমার যিনি কো অ্যাক্টর তিনি আমার জন্য ওয়েট করবেন কি করবেন না, এটা তো আলটিমেটলি না ঠিক আছে, ডেফিনেটলি মানে ডিরেক্টর বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সব কিছু, বাট কো আর্টিস্টের ব্যাপারটা হচ্ছে কি এটা কমিউনিকেশন। এখন কথা হচ্ছে ওই সময় তো আমি একেবারেই নতুন, তো একজন সিনিয়র আর্টিস্ট যদি বলে আপনার হিরোইন কি করছে না, ভালো হচ্ছে না শট, আচ্ছা ঠিক আছে কালকে করি, এটা কিন্তু ইস্যু। তো সেই জায়গা থেকে সে আমাকে প্রেফারেন্স দিয়েছে, আমি সেটাই বলছি। ডেফিনেটলি ডিরেক্টর আমাকে শিখিয়েছে। কেউ হেল্প করলে বোঝা যায় যে হ্যাঁ না, হ্যাঁ পাশে হ্যাঁ থেকে একটা মানুষ না, আমাকে হেল্প আমি করছে। এটাও বলবো সাথে সাথে এফআই মানিক যে, এবং শুধুমাত্র যে উনি তা না, আমার আদার্স যে কোয়ার্টিস্টরা ছিলেন, আমার বাবার ক্যারেক্টার করেছেন, মার ক্যারেক্টার, আমার বাবা ছিলেন হচ্ছে ফারুক ভাই, তারপরে হচ্ছে গিয়ে সুচরিতা ম্যাম ছিলেন, তারপরে হচ্ছে হিরোর বাবা ছিলেন রাজ্জাক আঙ্কেল, তারপরে এই যে সমস্ত একটা সময় তো ফ্যামিলি ড্রামা হয়েছে, তো ফ্যামিলি ড্রামাতে আমার হয়তো বা ডায়লগ ছিল, থ্রোলি অনেক কিছু ছিল, অনেকের কাছে যাবার, তখন রাজ্জাক আঙ্কেল আমাকে হাত ধরে ধরে নিয়ে গেছে। আমি যেমন হয় কি একটা ডায়লগে পজ দিয়ে আর একটা আর্টিস্টের কাছে যাওয়া এবং সেখান থেকে অ্যাক্টিংটাকে ক্যারি করে আরেকজনের কাছে থ্রো করা, তো এইরকম করে কিছু কিছু মুভিং অ্যাক্টিং থাকে যেটা আমি না কনফিউজ ছিলাম, হাঁটবো কি হাঁটবো না। তো ওই জায়গা থেকে রাজ্জাক আঙ্কেল আমাকে একদম অ্যাক্টিং করে করে দেখিয়েছে, এখানে গিয়ে পজ দিবে, এখান থেকে অ্যাক্টিংটা ধরে ওই আর্টিস্টের কাছে যাবে, ওইখানে গিয়ে হাত ধরবে, ওইখানে গিয়ে মাটিতে লুটিয়ে পড়বে। তো আমি প্রত্যেকটা মানুষের অনেক বেশি হেল্প পেয়েছি, কিন্তু যেটা হয়েছে কি ওই ভালো লাগার বিষয়টা চলে গেছিল। ওকে, না ওই জায়গাটা যাওয়ার আগে আমি একটু জানতে চাই, আপনি বাংলা ছবি দেখতেন এর আগে? আসলে পড়াশোনার প্রেশারে খুব একটা দেখা হতো না, কিন্তু বগুড়াতে থাকতাম তো রিক্সা দিয়ে যাতায়াত করতাম, পোস্টার অনেক দেখতাম। ফাইন, তাহলে আপনারা বোঝেন যে সেই অর্থে সেই সময়ের যে ধরনের বাংলা ছবিগুলো হচ্ছিল সেটার সাথে আসলে উপবিশ্বাসের আমাদেরও অনেকের যেরকম পরিচয় নাই সেরকমই ছিলেন উনি, কিন্তু উনি পর্দায় গিয়ে অনেক ভালো করেছেন। ওকে, তো হয় এই ধরনের সাহায্য করা, একটা মানুষকে পছন্দ করা অপছন্দ করার ব্যাপারগুলো এটা হরহামেশাই আমাদের মধ্যে হয়ে থাকে। আপনি কখন বুঝতে পারলেন যে শাকিব খানের দিকে আপনার একটা আলাদা অ্যাটেনশন যাচ্ছে বা শাকিব খান আপনাকে আলাদা একটা অ্যাটেনশন দিচ্ছে যেটা হুইচ ইজ ডিফারেন্ট? এরকম কোনো কিছু কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন? এটা কি ওই দুই একটা ছবির মধ্যেই হলো নাকি কাজ করতে করতে গিয়ে? স্টোরিটা একটু যদি জানতে চাই। আমি যখন কোটি টাকার কাবিনটা করি, করার পর যেটা হয়েছিল, একদম বাবা স্ট্রিক্ট বলে দিয়েছিল যে কোনোভাবেই আর সিনেমা সে করতে পারবে না, এবং এমন স্ট্রিক্ট ছিল যেটা মাও মানতে বাধ্য ছিলেন। তো কোটি টাকার কাবিন করার পর সিনেমা রিলিজ হবে তার আগে আর কি সিনেমার আমরা কাজ শেষ করে বগুড়া চলে গেছি। তো যাবার পর তখন বাড়ি থেকে ডিসিশন নিয়েছে, তখন আমি এসএসসি পাস করে গেছি, আমার তো কলেজে ভর্তি হওয়ার কথা, বাট কলেজে ভর্তি না করে মারা করলো কি আমাকে ইন্ডিয়াতে নিয়ে গেলেন, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ইন্ডিয়াতে ভর্তি করে দিবেন, এই প্রসেসটা চলছিল। বাট এর মধ্যে যেটা হয়েছিল যে হিরোকে নাম্বার বা তার সাথে একটু কন্ট্রাক্ট, যেহেতু আমি একটা মোবাইল গিফট পেয়েছিলাম ভাইয়ার থেকে, তখন তো এটা চলছিল যেটা মারা জানতেন না, বাট মা একটু ফিল করতে পারছিলেন, যার জন্য মাও কিন্তু বাবার উপর আর কথা বলেননি, আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ইন্ডিয়াতে নিয়ে যাব। আমাকে ইন্ডিয়াতে নিয়ে গেছে, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ভর্তি করে দেবো সব প্রসেসিং, আর আমি তো এদিকে সব খবর পাস করে দিচ্ছিলাম। এখন এই সিচুয়েশন, এখন স্কুলে ভর্তি সেটা ওকে, তার মানে আমরা বলতে পারি যে ওই সময়টাতেই আলাদা একটা সম্পর্ক নিজেদের মধ্যে তৈরি হয়েছে ফার্স্ট মুভিতেই। হ্যাঁ ওইভাবেই, আরও মানে খুব ডিপলি চলে গেছিলো। আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম সেও ইন্ডিয়াতে গেছিলো, তার একটা সিনেমার শুটিং চলছে, কাউকে বলেনি, ইউনিটকে না বলে বলছে আমি সিক, এই কথা বলে সে চলে গেছে। ওই সময় 2007 এর ঘটনা এটা? হ্যাঁ 2007-এর এন্ড অফ 7, 2007-এর এন্ড, ওইখানেই সে চলে গেছে ইন্ডিয়াতে গিয়ে আমার সাথে মিট করেছে। তো আমার কাছে মনে হয়েছে একটা মানুষ এত বেশি হেল্পফুল কি করে হতে পারে, এইটা নিশ্চয়ই প্রেম। আজকের মেধা বুদ্ধিটা থাকলে হয়তো বা আরো অনেক ভালো কিছু দেশকে আমি দিতে পারতাম। না আমার কাছে কেন জানি মনে হয় এই জায়গাটায় আমরা একটু অন্যরকম ডিসকাশন করতে পারবো যদি আপনি খুব সিরিয়ালি আগান। আপনি যেটা বলছিলেন যে আপনাকে যাতে বাংলা ছবিতে আর অভিনয় করতে না হয় সেজন্য দেশ ছাড়া করার প্ল্যান করছে আপনার ফ্যামিলি। না সিনেমাটা ব্যাপারটা হয়ে গেছিল কি, আমি যেহেতু একটু কথাটা এটা মারা বুঝতে পারতেন, বাট আমাকে বুঝতে দেননি। তো তাদের ধারণা ছিল সিনেমা করতে গিয়ে, যেমন বাবা অনেক বেশি এই ব্যাপারটা মাকে বলতেন, তো ডেফিনেটলি আমাদের বাংলাদেশের মেয়েরা কি হয় হাজব্যান্ডকে তো প্রেফারেন্স দেয়। তো মারও তখন একটা সময় মনে হয়েছে যে আমি কি ভুল করেই ফেললাম কিনা, আচ্ছা ঠিক আছে শুধরে নিই।
ওকে, নট দ্যাট যে সিনেমাকে তারা প্রাধান্য দিচ্ছে না বা আপনি তাকে কি ওই হেট ওই সময় করছে। সিনেমাটাকে ভালোবেসে ফেলেছেন টু বি অনেস্ট? না, টু বি আপনি বুঝে অনেস্ট, উঠতে না টু পারেননি? বি অনেস্ট আমি সিনেমাটা বুঝে উঠতে পারিনি। আমার কাছে মনে হচ্ছিল আমার কারোর সাথে কথা বলতে হবে, এটা হচ্ছে কি আমার একটাই থিঙ্কিং ছিল। ওকে, তো ওই জায়গা থেকে এবং ফ্যামিলি থেকে চিন্তা করছিল আমরা জেনে শুনে ভুল করলাম কিনা, মেয়েটা তো অন্যরকম, কারণ আমি তো ছেলেদেরকে পছন্দ করি না, এটা খুব জানে। ইনফ্যাক্ট আমি বগুড়া থেকে বলতে পারবে না আমার কারোর সাথে স্কুলে বা কলেজে পরিচয় ছিল বা কেমন ফ্রেন্ডস ছিল। তো ওই জায়গা থেকে তারা তো আমার প্রতি অনেক বেশি ট্রাস্টেবল। কিন্তু সিনেমায় গিয়ে একটু ব্যতিক্রম চলাফেরা দেখাতে না, তখন তারা চিন্তা করেছে না ফাইনালি তাকে পড়াশোনার মধ্যে নিয়ে যায়, এবং যেহেতু আমি সবার ছোট আমাকে পড়াশোনার একটা পর্যায়ে যেতে হবে, ওই জন্য Right. আমাকে সময় দিতে পারবে একটা ফ্যামিলি বিষয় থেকে। একটু খেয়াল করার মতো যারা ভিডিওটা দেখছেন বা রেডিওতে শুনছেন, যে 17 থেকে 18 বছরের একটা মেয়ের জীবনে ওনাকে আসলে আপনারা স্টার হিসেবেই চিন্তা করেন, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আপনি যদি চিন্তা করেন যে 17 থেকে 18 বছরের একটা মেয়ের জীবনে কয়েকটা জিনিস একসাথে ঘটছে। প্রথমত হচ্ছে সিনেমার মতো জায়গাতে এত বড় একটা বিগ স্ক্রিনে নিজেকে দেখা। দ্বিতীয়ত হচ্ছে শাকিব খানের মতো একটা মানুষকে তিনি শেয়ারিং কেয়ারিংয়ের জায়গায় নিয়ে ফেলেছেন মনের অজান্তেই। তৃতীয়ত হচ্ছে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে যাতে সে সিনেমায় অভিনয় করতে না পারে। সো এক ধরনের মেন্টাল ডিলেমা কিন্তু ছিল, এখান থেকে একটা রাইট ডিসিশন নেওয়া খুব ডিফিকাল্ট। যাই হোক, কি হয়েছে আমরা একটু শুনি। তো তারপরে কি হলো? তারপরে ইন্ডিয়াতেও নেওয়া হলো, আমাকে ভর্তি করে দিবে, সব ফর্ম টর্ম নিয়ে আসছে, ফিল আপ হচ্ছে। আমি তো মনে হয় যে শাকিব খানও চলে এসেছে, আমিও ইন্ডিয়াতে থাকবো। মরে যাওয়ার মতো অবস্থা। পরে সেও চলে গেল, গিয়ে তারপরে আমাকে বললেন যে ঠিক আছে তোমার ডিসিশন যেটা হয়। এর মধ্যে যেটা হলো আমি হঠাৎ করে খুব জোরে সুরেই বেঁকে বসলাম, যেহেতু আমি একটা সাপোর্ট পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, না না, এই সাপোর্টটা আমাকে একটু জানতে হবে যে সাপোর্টটা কি ছিল, মানে আপনারা কি দুজনেই ওয়ার্ড দিয়ে ফেলেছেন তখন যে না নো ঠিক আছে? নো তাহলে? ওয়ার্ড না, ভালো লাগার বিষয় থেকে মনে হয়েছে যে না আমার বাংলাদেশে কেউ আছে, আমার মা বাবা যদি আমাকে বের করে দাও বাড়ি থেকে আমি কোথাও গিয়ে উঠতে পারবো। আমার তো টেনশন ছিল যে আমি রাতে কোথায় ঘুমাবো, নাহলে তো আমি তখনই চলে যেতাম। কিন্তু দেখেন একটা মজার বিষয় যে আপনি সিনেমাটাকেও তখন সিরিয়াসলি নেন নাই। না এক। একদমই না। 2 নম্বর হচ্ছে যে বাবা মা যেটা বলছে সেটাকে আপনার পড়াশোনা ওটাও সিরিয়াসের মধ্যে ছিল না, ছিল না, কিন্তু সিরিয়াস বাবা মা- একটাই ছিল যে আমার কারোর সাথে দেখা করতে হবে, কারোর সাথে কথা বলতে হবে। এবং আমি সাপোজ হয়তো মাদের সাথে আমি একটু রাগারাগি করলাম বা আমি আমার ক্ষোভটা প্রকাশ করলাম, যদি আমাকে ভুল করে বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি কোথায় যাব? কারোর সাথে দেখা করতে হবে, কারোর সাথে শেয়ার করতে হবে, দ্যাট ইজ শাকিব খান। না এটা তো আসলে এটা ওপেন সিক্রেট, এভরিবডি নোজ। হ্যাঁ সো এটা কি ওনার দিক থেকেও এরকমই ছিল? হ্যাঁ, না হলে ইন্ডিয়াতে কেন যাবে সে? এবং এত বড় একটা ডিসিশন তার একা নেওয়া সম্ভব না। তো এই ডিসিশনটা, এবং আমরা সমান তালে একটা সময় পার করেছি, তো এটা ডেফিনেটলি দুই জায়গা থেকেই ছিল পজিটিভলি। কিন্তু আমাদের মতো নর্মাল মানুষ যারা, তাদের জায়গা থেকে তো এই সেন্সটা, মানে এই রকম একটা প্রশ্ন আসতেই পারে যে বিশ্বাস অবিশ্বাসের জায়গা, যেরকম একজন সিনেমায় অভিনয় করা একজন সত্যি কথা হিরো, বলতে গেলে কি ভাইয়া, সে প্রথম দেখাতেই আমাকে এতটা বেশি না শেল্টার দিচ্ছে। সেটাই বলছি, সত্যি কথা বলতে গেলে কি ভাই আমি আসলে সত্যিই মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছিলাম, না হলে জ্ঞানের জায়গাটা এত কেন বন্ধ ছিল না আমার। ঠিক তা না, আমি বরং এটাকে বলতে চাই এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার অ্যান্ড লাভ, মানে যুদ্ধে এবং ভালোবাসায় সবকিছুই ফেয়ার। আর একটি কথা আজকে মনে হয় চিরাচরিত সত্য কথা, যে পৃথিবীতে প্লেনে ভাসা যায় বাট আবেগের ডানায় ভাসা যায় না। কারণ প্লেনে চলতে হলে যেমন ইঞ্জিন লাগে, আবেগটা হচ্ছে গিয়ে নিরাকার। সো আকার ধারণ করে চলাটাই মানুষের জন্য রিয়েল লাইফ আমি মনে করি। ট্রু, এভরি লার্নিং ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ। ওকে, সো আপনার জীবন থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, আমরা সেই জায়গাগুলোতে একটু ধীরে ধীরে যেতে চাই। সো ইন্ডিয়াতে তারপরে আপনারা কি করলেন যে আপনার কাছে মনে হলো যে না আমার একটা আস্থার জায়গা অন্তত আছে, দ্যাট ইজ তারপরে আমি একটু টেকনিক্যালি বুদ্ধি চালালাম, সেটা হচ্ছে আমি মাকে বললাম মা ইন্ডিয়াতে আমাকে ভর্তি হলো তো ক্লাস 9-এ ভর্তি হতে হবে, আমি এসএসসি পাস করার পর 9-এ ভর্তি হবো, আমি পড়াশোনা করব না, হয় স্টপ দিয়ে দাও নাহলে বাংলাদেশে চলো। এই নিয়ে মহা একদম বাড়িতে হাঙ্গামায় ইচ্ছে করে শুরু করলাম। আমারই বের হয়ে গেছে, আমি আবার ইনস্ট্যান্ট বুদ্ধি বের করতে পারি। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা বাবার সাথে, আমাকে বলছে সিনেমায় যাওয়া যাবে না। আমি বলছি একদম আমি সিনেমায় যাবো না, এখানে কথা দিচ্ছি ফাইনাল, একদম হাতে প্রমিস করে বলছি তুমি কি নিয়ে আমাকে নিতে বলবে তাই নিয়ে প্রমিস করছি, বাট আমি কলেজে পড়বো, আমার ভাব আছে, আমি কেন এখানে স্কুলে ভর্তি হতে যাব, আমি এত কষ্ট করে, তুমি পড়াশোনা করছো আমি করেছি, সুতরাং আমাকে কলেজে ভর্তি করে দাও। আচ্ছা ঠিক আছে, বগুড়া আসলাম, প্রায় 1 মাস থাকার পর আমরা ইয়েতে আসলাম, বগুড়া আসলাম, এসে আমাকে কলেজে ভর্তি করে দিলেন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, ওখানে ভর্তি করে দিলেন। দেওয়ার পর তো ফোন তো চালু ছিল, তো বগুড়া তো সে আসছিল আরো 2 বার, তারপরে চুরি করে এসছে। হ্যাঁ
চুরি করে আসছে। এরকম সবাই তো চেনে শাকিব খানকে তখন? নো, হ্যাঁ সবাই চেনে। যেমন আমার কলেজের সামনে এসে আমাকে ফোন দিয়ে বললো যে সে জানতো আমি কলেজে কখন ঢুকি। থাকে না অনেকে গোফ টোপ পরে মাথায় দাড়ি, ওইরকম কিছু ছিল না। ওটা তো সিনেমায় হয়, বাস্তবে না। কিন্তু ওনাকে দেখলে তো মানুষজন চেনার কথা আমার যতক্ষণ। 2007-এ উনি অলরেডি পপুলার, আজকের মতো পপুলার না হলেও পপুলার, তো ইজিলি মিট করতে পেরেছে আপনার সঙ্গে? না, আমরা তো রাস্তায় মিট করিনি। কিভাবে করেছিলাম, আমার কলেজ টাইমটা তো সে জানতো। তো ওইরকম সময় আমাকে বললো যে তুমি কি কলেজে? আমি সে কলেজে না হলে ফোন ধরবো কি করে? আর আমি ফোন ধরতাম বড় আপুদের রুমে গিয়ে। আমাদের কলেজের পেছনে হোস্টেল ছিল, তো একটা দুটো আপুকে আমি খুব হাতে রেখেছিলাম, বাড়ি থেকে খাবার আনতাম, খাবার দিতাম, তো সে খুব হাতের। তার মানে আপনার বাসায় জানাজানি হয়ে গেছে বিষয়টা? বাসায় একটু, বাট আমাকে প্রকাশ করতো না। প্রকাশ করলে আমার একটু রাগ বেশি, একটু জেদ বেশি, তো ওই জায়গা থেকে তারা ইনডিরেক্টলি বলতো। কিন্তু ফোন ধরা নিষেধ ছিল মানে কি? বুঝতো যে শাকিব খান ফোন দিচ্ছে বা শাকিব খানের সঙ্গে না, আপনার কোনো পড়াশোনায় ক্ষতি হবে, তোমার পড়াশোনা করতে ক্ষতি হবে, মোবাইল কেন ধরবা? তো এই জায়গা থেকেই মোবাইলটা তারা রেখে দিত। বাট আমি আবার বলতাম যে দেখো, এটা আমি সিনেমায় গিফট পেয়েছি, এটা তো তোমাদের অধিকার না, আমি কলেজে নিয়ে যাবো, আমি একটু আমার বান্ধবীদের দেখাবো, আমার ভাব বেড়ে গেছে, আমি মানে এই ধরনের কিছু উল্টাপাল্টা বুঝতে আমি ফোনটা নিয়ে যেতাম। তো ফার্স্ট মিটার, হ্যাঁ গল্প বলছিলেন, বগুড়া মিটার গল্প, তারপর কি হলো? তারপরে আমাকে বললো যে আচ্ছা তুমি কি কলেজে? তাই আমি বললাম যে হ্যাঁ আমি কলেজে। বলছে আচ্ছা ঠিক আছে, কলেজের গেটে কি আসা যাবে? আমি ঠিক আছে। আমার আবার প্রবলেম ছিল, কলেজের গেটে আমার কাকা পাহারা দিত, নাহলে মামা দিত, নাহলে বাবা দিত। কলেজের গেটের সামনে ওইখানে আবার একটা টিচারদের, আমাদের কলেজে বের হওয়ার আগে টিচারদের একটা টেবিল আছে, সেইখানে বসে থাকতো তারা 3-4 ঘন্টা কলেজের সামনে, একদম আমাকে নিয়ে যেত। আমি কি করি, আমি কেন? বলছেন একটু বাইরে আসলে ভালো হতো। আমি কাকা আছে, কাকাকে নিয়েই বের হই। না 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 না, কাকা ছাড়া। আমি আচ্ছা ঠিক আছে, কি কাজে? পরে যে বড় আপু 2-4 জনকে তো আমি হাতে রেখেছি, তো আমাদের বগুড়ার ম্যাক্সিমাম মেয়ের একটু বোরখা পরতে পছন্দ করে, তো বড় আপুর একটা বোরখা চেয়ে নিলাম, বোরখা পরে টরে গেলাম। আমি আর আমার একটা বান্ধবী ছিল, আমরা আবার অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম, ওকেও বোরখা পরাইছি, তুইও পর, আমি একা একা যাবো কেন? আমরা 2জন মিলে বোরখা পরে, আমার কাকা বসা, আমি যখন পাস হচ্ছে উনি দেখছিলেন এমন করে, তো আমি আর তাকাইনি, একটু শায়ও ফিল হচ্ছিল, যদি ধরে বসে তাহলে আজকে মার ফাইনাল। তো পরে যাই হোক কোনো রকম পাস হয়ে গিয়ে দেখি সামনে একটা কার গাড়ি দাঁড়ানো, সেই গাড়িটা আমি চিনতাম। গাড়ি ফোন নিয়ে মিলে কি গাড়ি? বলছে আমরা গাড়িতে বসে আছি। পরে আমি আমার বান্ধবী মিলে গাড়িতে উঠে একটু মস্তানগড় ঘুরে আসছি। ওকে, সো ছবির গ্যাপ দেয়ার লম্বা একটা সময়ের পরের ঘটনা। হ্যাঁ, পরে এইটারই প্রায় 1-1.5 মাস পর, মানে এই কাহিনীগুলো আমি তো 1 মাস পরে আসলাম এখানে, 15 থেকে 20 দিনের মাথায় একটা ফোন গেছে আবার এফআই মানিকের। তো ওই জায়গা থেকে আবারও তারা অনেক বেশি কনফিডেন্স করে একবারে 3টা ছবি সাইন করায় নিয়েছে। তখন আপনার ফ্যামিলি রাজি ছিল? তখন খুবভাবে ছিল না, আবার হয়েছে। যাই হোক, কথাবার্তার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, আমার তো 100%, আমার তো পারলে আমি এখনই ঢাকায় গিয়ে বসে থাকি, দেখা করতে পারবো। এইটা কি ছবির প্রতি প্রেম ছিল না শাকিব খানের প্রতি আলটিমেটলি? আই নো, দর্শক বুঝতে পারছে। শি ইজ আ পিওর সোল। আজকে যে কথাগুলো আপনাদেরকে বলছে সেটা আমার মনে হয় অন্তর থেকেই বলছে, যেটা ইটস আ লাইফ, ইটস আ পার্ট অফ আ লাইফ, যা হয়েছে সেটাই, সেখান থেকে আসলে শিক্ষা নেওয়াটা ইম্পর্টেন্ট। সো ওই প্রবলেমটা তো হয়নি অন্য ছেলেদের প্রতি যেটা সমস্যা ছিল, যে কারো প্রবলেমটা ছিল সে অনেক বেশি ক্লিন, এটা সত্যি কথা, এবং হচ্ছে গিয়ে আমার অনেক বেশি ভালো লাগে শাকিব খানের জন্য। আর সবচেয়ে বড় কথা যে অনেক বেশি পারফিউম ইউজ করে, আমার পারফিউম অনেক ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই মানে পারফিউমের হয়তো ব্র্যান্ড আগে চিনতাম না। ক্রেডিট গোস টু পারফিউম। হ্যাঁ, আমার যদি কোনো নায়কের গায়ে গন্ধ পাই না, আমি বুঝতে দিই না, আমি গিয়ে বলতাম যে ভাইয়া আমি নতুন একটা পারফিউম নিয়ে আসছি, লাগাবেন? আই এটা তো মেয়েদের পারফিউম। আমি নতুন পারফিউম দেখেন কেমন লাগে, বাট বুঝতে দিতাম না। এটা কি জানে আপনার সেটের লোকজন? জানে না? এটা পরের দিকে জেনে গেছে, পরের দিকে বলতে এই অপু পারফিউম, ওরা আগে এমন করে এই পারফিউম, মানে আমাকে যদি আমি কাউকে মানে যদি করি যে পারফিউম দেবে কিনা, এটা যদি আমি বলি তো তখন আর আগে গায়ে করে। আর একটা জিনিস হচ্ছে কি, চুইংগাম আমার অ্যাসিস্ট্যান্টকে বলা আছে কেউ আসলেই দিবা, তো প্রথমের দিকে কিছু কিছু হিরো বলতে কি তুই আমার আসল ভাই, বুঝোস আমি এটা চুইংগাম খাচ্ছি, পরের দিকে বুঝতে পারছে যে অপু খাওয়াইতে বলতো। ভেরি ইম্পর্টেন্ট না, এটা আসলে নিজের জায়গা থেকে এটা আসলে কেয়ারফুল হওয়া উচিত। সো যেখানটা আমরা ছিলাম যে তখন মোটামুটি আপনি পরে 3টা ছবিতে সাইন করলেন এফআই মানিক সাহেবের, এবং সেটা শাকিব খানের সঙ্গে। হ্যাঁ, তখন পর্যন্ত আপনার ফ্যামিলিতে জানে না যে ওনার সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে? না, তখন আমি বললাম না কলেজের সময় জেনে গেছে, এর জন্য তো মোবাইল ব্যবহার করতে দিতেন না। আবার 3টে সিনেমা যখন করলাম তখন আর কি যাই হোক একটা কোনোভাবে কনভিন্স হয়ে তারা আবার সিনেমাতে রাজি হয়েছেন। যখন আরেকটা সিনেমা করলাম, সেকেন্ড মুভি,
থার্ড মুভির মিডলে গিয়ে ফুললি মানে তখন আমাদের ফ্যামিলিতে আমিও কথা বলতাম ওইভাবে যে হ্যাঁ আমি পছন্দ করি, তখন ডিরেক্টলি কথা হতো এবং ওই সময়টাই আসলে বিয়েটা আমি করে ফেলেছি। আচ্ছা, 2007-এর গল্পটা, 2008, 1 বছরের ব্যবধানে। আমি 7-এর ধরেন মার্চে ঢুকে গেছি, মার্চ বা এপ্রিলের দিকে মুভি করেছি কোটি টাকার কাবিন, তার মধ্যে কলেজ, যুদ্ধ, ইন্ডিয়া সব কিছু। 2008-এর এপ্রিলে বিয়ে করে ফেলছে। তখন পর্যন্ত কি অবস্থা এরকম দাঁড়িয়েছে যে শাকিব খান মানেই হচ্ছে উপবিশ্বাস, উপবিশ্বাস মানে হচ্ছে শাকিব খান? নো, তখন ওই অবস্থা 2008টাতে তখন আমি 2 বা 3টে সিনেমা করেছি, তখন শাকিব মানে অপু, অপু মানে শাকিব, এরকম মুভি ছিল না। 2010, 11, 12 এই 3টা বছর শাকিব মানে অপু, অপু মানে শাকিব, এবং ফ্লোরে ফ্লোরে আমাদের সিনেমায় ছিল, বিকজ আমাদের বছরে 12 মাসে 1 বছর হয়, তখন আমরা 16টা মুভি করেছি। আমাদের এক একটা ঈদের সিনেমা রিলিজ হতো 6টা 7টা করে। তো বিয়েটা নিশ্চয়ই ওয়ান ডে ডিসিশন ছিল না? বিয়েটা আসলে গ্র্যাজুয়ালি হয়ে গেছে। মানে আপনি প্রিপেয়ার ছিলেন যে এরকম একটা ঘটনা করতে যাচ্ছে? সত্যি কথা বলতে গেলে কি, আমি ওইভাবে বিয়ে বুঝিনি। আমি বিয়েটা হচ্ছে এটা যে একটা মানুষের জীবনে ফাইনাল ডিসিশন বা এটা আমাকে সারা জীবন যে ক্যারি করতে হবে, আমি এটা বুঝে উঠতে পারিনি। আমার মাথায় একটি কাজই করতো যে আমার তাকে দেখতে হবে, তার সাথে আমার কথা বলতে হবে। সো একটা সময় আমার 1টা বা 1.5টা মুভির সময় আমার বাসার নিচে একবার দেখা করতে আসছিল, তো সেই জায়গা থেকে মার সাথে তার অনেক বড় হিসিং হয়। তো ওই জায়গা থেকে মা বলেছিল যে এইভাবে তো কখনো কোনো মেয়ের সাথে দেখা করা যায় না, দেখা করতে হলে তোমরা বিয়ে করো, বা তাহলে আমি মরলেও দেখতে যাবো না, কাইন্ড অফ রাগের কথা ছিল। তো তখন আমাদের মাথায় ডিসিশনটা আসে, আচ্ছা ঠিক আছে তাহলে তো আর কিছু বলবে না। তো ওটাই লুকিয়ে ছাপিয়ে আমার মেজো বোন ছিল, আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে, আমার মেজো বোনও চায়নি ফার্স্টে, পরে আমি খুব জোর জবরদস্তি করছি, মাকে বলবি না, ইয়ে করবি, তুই আমাকে হেল্প করবি। পরে আমরা দুজন, আমার বোন, আমি, আমার দোলা ভাই, আমরা 3জন মিলে আমার সহযোগিতা এবং ওর বাসা থেকে ওর কাজিন, ও সবাই মিলে আমরা আর কি একা একা বিয়েটা করে। তার মানে ওর ফ্যামিলি তো পুরোপুরি কেউ জানতো না, কেউই জানতো না, ওর মা বাবা কেউ জানতো না। ইনফ্যাক্ট আমি যখন ওদের বাড়ি গেছি তখন আমি জেনেছি যে আমার বিয়ের দিনে নাকি এরকম হয়েছিল, আমার একটা লেহেঙ্গা কিনেছিল, সেটা নাকি বিছানার তলে ছিল, সামনে দিয়ে বেশ কিছু জুতা ছিল সাকিবের। তোর মা জুতা ঝাড়ু দিতে গিয়ে দেখি এত বড় লেহেঙ্গা কাটের নিচে, পরে বলছে যে কী ব্যাপার লেহেঙ্গা কার, বলেন না মা এটা একটা সিনেমার তো কস্টিউম, তো কিন্তু এটা মেয়েদের কস্টিউম, না না শর্টটা এইরকম যে আমার চুরি করে এনেছি, তা আমার গাড়িতে ওঠা ছিল তো তাই এখানে রাখছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে আমি নায়ক নায়িকার কস্টিউম চুরি করে আনি।